আপনি তো 4.5 বছর ছিলেন তার সঙ্গে, সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারে? সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা না গে। লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি। তো বাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পুড়ে গেছে। তো আমি লিফট দিয়ে নিচে নামতাছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, বাবি পুরো খালি গায়ে, কারণটা কি? এই মনসুর সামিরার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছে, যেটি হলো সালমান শাহ বাসায় না থাকা অবস্থায় মনসুর সালমান শাহর বাসায় গিয়ে দেখতে পায় সালমান শাহর বাসার প্রধান দরজা খোলা, এবং সে ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে যখন ভেতরে ঢুকে যায় তখন সে দেখতে পায় যে সামিরা বিবস্ত্র অবস্থায় বেডরুম থেকে বাথরুমে ঢুকে পড়ে এবং মাথা বের করে উকি মেরে মনসুরকে জিজ্ঞেস করে সেই সময় কেন বাসায় এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশ জুড়ে একটি আলোচনা, সালমান শাহ হত্যার বিচার চাই। সালমান শাহ হত্যার সঙ্গে যারা জড়িত, সালমান শাহকে যারা মেরেছে, তাদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে, এটি সকলের চাওয়া এবং পাওয়া, সালমান ভক্তদের বিশেষ করে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সালমান শাহকে কে বা কারা মেরেছে আমরা সকলেই কম বেশি সেটি জানি এবং দেশের মানুষ জানে। সালমান শাহকে মারার পিছনে অন্যতম যার হাত ছিল সে হচ্ছে সালমান শাহের স্ত্রী সামিরা, তার বন্ধু ডন এবং আজিজ মোহাম্মদ ভাই, তার শাশুড়ি লুসি। গণমাধ্যমে সকল সংবাদ প্রকাশিত হওয়ার পরও তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি? প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলীর প্রশ্ন আপনাদের কাছে, আপনারা জানাবেন কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এখনো পর্যন্ত। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আলোচনা আজকে ওই টপিকে নয়, আজকের আলোচনা অন্য বিষয়। সালমান শাহর স্ত্রী সামিরার চরিত্র প্রসঙ্গে কিছু কথা বলেছে সালমান শাহর পিএ মনসুর আলী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সালমান শাহর পিএ যে ব্যক্তি ছিল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, সে মনসুর, তিনি জানিয়েছেন সামিরা হকের চরিত্র আসলে কিরকম। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, নারী জাতির একটা কলঙ্ক বলছে তিনি সামিরাকে। তিনি বলছে সামিরার জন্য সংসারে সবসময় অশান্তি লেগে থাকতো, ডিপ্রেশনে থাকতো সালমান শাহ, এবং সালমান শাহ এমন একজন ব্যক্তি, তিনি কখনো আত্মহত্যা করতে পারে না, সামিরা প্ল্যান করে তাকে মেরেছে। এমনকি পোশাকবিহীন একদিন সালমান শাহর পিএ সামিরাকে দেখে ফেলে। সালমান শাহ যখন বাসায় ছিল না, তখন তিনি সালমান শাহর নির্দেশে সালমান শাহর বাসায় গিয়ে মাঝে দেওয়া বেল্ট আনতে যায় এবং তখনই দেখে দরজা খোলা এবং সামিরা হক বিবস্ত্র, তার গায়ে কোনো পোশাক নেই, তিনি বাথরুমের মধ্যে দৌড়ে চলে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বর্ণনা দিয়েছে তার পিএ মনসুর। চলুন কথা না বাড়িয়ে সালমান শাহর পিএর মুখ থেকে শুনি সামিরার চরিত্র আসলে কতটা সুন্দর ছিল, ফুলের মতো ছিল নাকি কুৎসিত ছিল। বাসাতেই মানে সালমান সামিরার যে সম্পর্কটা ছিল স্বামী স্ত্রী, তাদের কলহের বিষয়টা জানতে চাই। কলহের বিষয়ে কি বলবো, সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এক দ্বিতীয়তে বলছে মনসুর, নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের কোনো দোষ নাই। এই যে বাসায় তোর বাবি আমার মাইন্ড করে সন্দেহ করে, শুধু শুধু তুই তো আমার সাথে থাকিস, তুই দেখিস কার সাথে কথা বলি, কার সাথে বসে আলাপ করি, কোথায় যাই তুই সাথে থাকিস না? হ্যাঁ ভাই থাকি। তুই সাথে থাকার পরেও কেন তোর বাবি আমার সন্দেহ করে, কি কারণে সন্দেহ করে? এই সন্দেহের যে দিলে আমার লাথি ঘুষা মায়, প্রতিদিন নামাজ কাজা ছিল, ওনার মায়ের কাজা ছিল না। এইটা দ্বন্দ্ব কি আসলে প্রতিদিনে লেগে থাকতো? হ্যাঁ, প্রতিদিন নামাজ কাজা ছিল, মায়ের কাজা ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনার রাতে, এই সন্দেহের কারণে। বাবির আপনি মার খেতেন? আমারে মারতো ভাই, ভাই তো অতিরিক্ত ভালোবাসতো বাবিরে, বাবির গায়ে একটা টাচও করতো না, একটা ফুলের টুকাও দিত না উনি, ওই বাবির জিত আমার উপরে দিয়ে দিত। সালমান শাহর সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্কটা কেমন ছিল, মানে তাদের সাথে কি মা ছেলে সম্পর্ক কেমন থাকতে পারে? বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি সামিরার যে মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না, এটি আসলে কতটা সত্য? না না না, মার সাথে, মা তো মাই, মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে বলেন? মা যদি চড় মারে, মা শাসন করে, মা যদি একটা কুটু কটাও করে, মা ওটা বুঝায়, কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে। দ্বন্দ্ব ছিল ভাবির সাথে আর ভাইয়ের মার সাথে। আপনি তো 4.5 বছর ছিলেন তার সঙ্গে, সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারেন? 10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই দোজখও নেই, কথাটা ব্রেনটে নিয়ে। অবশ্যই সুজে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই দোজখও নেই। উনি তো বিকম পাস,
উনি কলেজের স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা নাকি? এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি কোনো পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীটার জন্য, ভাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমারে সন্দেহ করে, মাইন্ড করে। আত্মহত্যার কথা অনেক গণমাধ্যমে উঠে এসেছিল যে সালমান শাহ আত্মহত্যা করতে চেয়েছিল, প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করাই হয়েছে। সালমান শাহর বাসা আসলে কারা কারা আসতেন? অনেক বড় বড় নাম শোনা যাচ্ছিল, আজিজ মোহাম্মদ ভাই, ডন, এছাড়াও আরো বেশ কয়েকজন। ডন ভাই তো প্রায় বাসায় থাকতেন, ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটা বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। মাগার আজিজ মোহাম্মদ ভাইরা আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম, বাসায় কি আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর। তো বাইরে তো মনে করেন দেনমহল ছবির শুটিং এর সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা, আমার পেট টেবিলটা নিয়ে আসো। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, ভাবি ভাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি। তো ভাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। ওয়াশরুমের ঢুকে আপনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পারেছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি দিয়ে উনি পড়ে গেছে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিলে, উনি তো শুটিং টাইমই দিবে না, শুটিং করার কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কি কারণে আমার বই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে নেই। আজিজ মোহাম্মদের সাথে একটা দ্বন্দ্ব ছিল, সোনার গায়ে একটা থাপ্পড় দিয়েছিলেন সালমান শাহ তার স্ত্রীকে কিস করার কারণে। এইটা হইলো ঘটনাটা কি, তখন আমি ছিলাম না, ওই যে মেয়ের খাইয়া চলে আইসি। পরে মনে করেন ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা একটা প্রডিউসার, কি কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, দেখে তোর ভাই চল মারছে। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস, তার আয়ু আর বেশি দিন নেই, এইটুকুই জাস্ট বলছে। তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মরে যাবো, তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না, এই বলছে ভাই আর কি। আপনি সমস্ত দোষারোপ সালমান শাহর স্ত্রী, সাবেক স্ত্রী, তাকে দোষ দিয়েছেন এবং তার কারণে সালমান শাহ পৃথিবী থেকে চলে গিয়েছেন এমনটাই বলেছেন। আসলে কি তাদের যোগ সাজসে কি এই সালমান শাহকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়? আমি তো বললামই যে সালমান ভাই আত্মহত্যা করার মতো মানুষ না, সে আত্মহত্যা করতেই পারে না। একটা স্ত্রী একটা স্বামী করলাম মনে করেন জীবন মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে, কিন্তু এক জীবন শুরু হইতে না হইতে শেষ করে দিল। আর ভাবি এখন আজকে সংসার পাচ্ছে, ওনার বলে 3টা মেয়ে আছে, এত বছর ধরে ওনার সাথে আমার মুখোমুখি হয়নি। সালমান শাহর মামলাটা হত্যাকাণ্ডে মামলা হয়েছে এবং এই মামলাটার জন্য অনেক সালমান ভক্ত আছেন, সালমান শাহর মা নীলা চৌধুরী, সালমান শাহর মামা কুমকুম, সবাই এটাকে নিয়ে বেশ কাজ করে যাচ্ছেন। তো এখন আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমার প্রত্যাশা একটা, আমার জীবনের বিনিময় হইলো সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। আমি শিওর সে আত্মহত্যা করার মানুষ না। একটু জানবো আসলে প্লিজ আপনার শুরুটা কেমন ছিল সালমান শাহর সাথে, কি করতেন আসলে আপনি? আসলে আমি সুচন্দ্রা ম্যাডাম অফিসে পিয়নের কাজ করতাম। 88 থেকে 91 পর্যন্ত আমি এই কাজ করছি। 91 আসছে যখন 1991 সাল আমি পিয়নের কাজ ছেড়ে এফডিসিতে ব্যাক করছি। ব্যাক করার পরে সালমান ভাইয়ের প্রথম ছবির শুটিং চলে কেমন থেকে কেমন, ওই ছবির প্রোডাকশনের কাজে ঢুকছি। ওই কাজে ঢোকার পরে কিছুদিন কাজ করার পরে সালমান ভাই আমার বললো যে মনসুর আমার তো একটা পার্সোনাল একটা লোক দরকার, পেয়ে তুমি তো প্রোডাকশনে কাজ করো, তুমি আমার সাথে থাকো। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যদি আপনার সাথে রাখবেন আমি থাকবো। তো আমি যখন বলছি এই কথা বলার পরে উনি আমার দেখা দিয়েছে ওনার সাথে। তো ওনার সাথে কাজ শুরু হইলো কেমন থেকে কেমন ছবির আউটডোরে গেলাম, কক্সবাজার থেকে কাজ শেষ করে ঢাকায় আসলাম। ওটা মৌসুমী ম্যাডামেরও প্রথম ছবি, ডন ভাইয়েরও প্রথম ছবি, সালমান ভাইয়েরও প্রথম ছবি, এমনকি এই যে কৌতুক অভিনেতা মিঠু ওনারও প্রথম ছবি, এটাই কেমন থেকে কেমন। যাই হোক, মিঠু ভাইয়ের সাথেও আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। মিঠু ভাই এখন কোথায় আছে কেমন আছে আমি জানি না। মিঠু ভাইয়ের খুবই সম্মান করতো, সিনিয়র হিসাবে শ্রদ্ধা করতো সালমান ভাই। সালমান ভাইয়ের তুমি করে সম্বর্ধনা করতো, সালমান ভাই মিঠু ভাইয়ের আপনি করে সম্বর্ধনা করতো, যেহেতু সিনিয়র। তো ওনার কাজ করার পরে মনে করেন ভালো একটা পজিশনে চলে গেছিলাম আমি গরিব মানুষ, আমি নুন আনতে পান্তা পুরাইতাম। সালমান ভাইয়ের সাথে কি কাজ করতেন আপনি? প্রোডাকশনে কাজ করি, সালমান ভাইয়ের তার অ্যাসিস্ট্যান্ট করতাম, তার ড্রেস মেকিং করতাম, তার খাবার দাবার, তার শিডিউল মেনটেন করতাম। বাসায় থাকতাম, ওনার বাসায় থাকতাম। আমার ছাড়তো না, কন্টিনিউ উনি আমার 24 ঘন্টায় লগে রাখতো, আমার ছাড় দিত না, আমার ছুটি দিত না, বলতো যে তুই গেলে আমার মনটা ভালো লাগে না। তো আমি থেকে গেতাম, মাঝে মাঝে আমি চলে আসতাম। বন্ধু বান্ধব ছাড়া আমার মন টিকতো না, বন্ধু বান্ধবের সাথে সময় দিতাম। তখন আমার বয়স অল্প ছিল, ইয়াং ছিলাম। তো সালমান ভাইয়ের লগে অনেক কাজ করছি। সালমান ভাই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনো কারো মনে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। অনেক মানুষ ছিল যে অসহায়, এফডিসিতে কাজ পাইতো না,
করতে পারতো না, আইসা বলতো মনসুর আমরা কাজ করতে পারি না, আইলাম তোর কাছে, তো তোমার হিরো আমাকে একটু হেল্প করে ভালো হইতো। তো আমি বলতাম যে শুটিং পিক আপ হইলে আপনি আইসেন বাইরের সামনে, আমি বাইরে বইলা ব্যবস্থা করবো না। তো শুটিং পিক আপ হওয়ার পরে যারা কাজ করতে পারতো না দাঁড়াইতো গাড়ির সামনে, তো বাইরে বলতাম ভাই ইনার তো বাজার আর বাসায় নেই, কাজ টাজ করতে পারে না, তো ঘরে বাজার আর চাল কিছুই নেই। বলতো যে ঠিক আছে, তো এলো টাকা দিয়ে দেয়, কাউরে 2000, কাউরে 3000, কাউরে 5000, এইভাবে টাকা দিত ভাই। অনেক মানুষ তো এরকম হেল্প করছে, কিন্তু মনে করেন ফিল্মে কেউ কারো হইতে পারে না, কেউ কারোর না, কেউ কারোর না, আপন তো নাই, কেউই কারোর না। আমি যে আপনার হুমু, আমি আপনার হইতে পারি না, আপনি যে আমার হবেন হইতে পারে না, যার যার স্বার্থ নিয়ে থাকে ফিল্মে। তো অনেক মানুষের হেল্প করছি। তারপর কি হলো আসলে সালমানের সাথে আপনার বাসায়, বা কি দেখতেন তার স্বামী স্ত্রীর সাথে তাদের? ভাবি আর ভাইয়ে প্রায় মনে করেন এই দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হইতো, রাগারাগি হইতো, মাঝখান দিয়ে আমার মাইক দূর করতো, জিদ আমার উপরে দিয়ে নিত, ভাবির জিদ আমার উপরে দিয়ে নিত। হ্যাঁ, স্বামীরা ভাবির জিদ আমার উপর দিয়ে নিত, ভাবির একটা টাচও করতো না, কিন্তু প্রায় বাইরে জায়গা তো বাইরে না খামচির দাগ, গলায় খামচির দাগ, বুকে খামচির আচর। তো আমি বাইরে বলতাম ভাই এই অবস্থা কথা তোর ভাবি করছে। আমি তো এই কারণটা কি, ওই যে তোর ভাবি আমার সন্দেহ করে, মাইন্ড করে। তো সন্দেহ করতো, মাইন্ড করতো, এটা মনে করেন করা উচিত হয়নি, কারণ এটা কাজ করে, কাজ মানে উনি সালমান শাহ তো বাংলাদেশে একটা হিরো না, আরো হিরো আছে না, আরো নায়ক আছে না, তাকেও তো সংসার আছে, ফ্যামিলি আছে, ওই তারা তো মাইন্ড করে না। স্বামীরা ভাবি কেন মাইন্ড করবে উনারে? উনি কাজ না করলে এত বড় জনপ্রিয়তা, এত বড় সুপারস্টার নায়ক হইতে পারতো? কখনোই হইতে পারতো না। আজকে সে সুপারস্টার হয়েছে দেখা তার জনপ্রিয়তা বাড়ছে। আর এই জনপ্রিয়তা ধস নামার জন্য যে তারে কিভাবে কে কি করছে আমি তা জানি না। আমি মারা যাওয়ার প্রায় 3 মাস আগেই আমি চলে আসছি, মারছিল শেষ মেয়ের খেয়ে যখন আসছি, আমি বলছিলাম ভাইয়া ভাত ছিটাইলে কাকের অভাব নেই, টাকা ছিটাইলে আমার মতো মনসুর অভাব নেই, ভালোও পাবেন আমার চেয়ে খারাপও পাবেন, হুবহু আমার মতো পাবেন না। আপনার কাছ থেকে চাকরি ছাড়ছে, আপনার মুখে স্বীকারোক্তি দিয়েছেন যে 15 বার তুই আমার কাছ থেকে চলে গেছিস, 15 বারই আমি তোরে নিয়েছি, যেহেতু উনি আমার ছাড়া থাকতে পারতো না, মন মানে না, আরো কাজের লোক রাখছে, কেউ টিকতো না। আমি বিদায় করে দেওয়ার কারণ কি? ওই দিন বিদায় করে দেওয়ার কারণ ভাবির লগে ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, মাঝখান দিয়ে আমার মাইর দিচ্ছে, এমন মাইর দিচ্ছে আমার কলিজায় আঘাত লেগে গেছে। তখন আমি বললাম ভাই ভাত ছিটাইলে কাকের অভাব নেই, টাকা ছিটাইলে মনসুর অভাব নেই, আজকে যেভাবে ব্যবহারটা করলেন আমার কলিজায় লেগে গেছে। হ্যাঁ, আমি বললাম যে আমি আর আপনার কাজ করবো না, প্রয়োজন হইলে ফিল্মই আমি ছেড়ে দেবো, ফিল্মই ছেড়ে দিছি। আইসি 3 মাস পরে এই ঘটনাটা আমি জানতে পারি যে ভাই মারা গেছে। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, সে তো আত্মহত্যা করার মতো মানুষ নাই যতটুকু আমি জানি। আমি যদি আপনার লগে 6 মাস থাকি, আপনি কোন ধরনের মানুষ, কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ আমি জেনে যাবো। আর 4.5 বছর ছিলাম, সে যে আত্মহত্যা করতে পারে না, তাদের পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, এটা আমার মনেই গায়। মানে বুঝতে পারছি যে কি কোনোদিন বলছে যে আমার ভালো লাগে না দুনিয়াদারি? না, এইসব বলে নেই, বলছে আমার এইটুকু যে মনসুর ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের দোষ নেই। প্লাস তোর বাবি আমার সন্দেহ করে, আমি তো কোনো খারাপ কিছু কিনা, তুই সাথে থাকিস, তুই তো দশ, আমি হবার, কিন্তু বাবি তো মনে মনে সন্দেহ করে। এই সন্দেহটা বেকার, এই ঘরে অশান্তি ঝগড়াঝাটি, এটি তো বালান। তো বললো যে কি করুন ক, নারী জাত, মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। আর অতিরিক্ত বিয়া, পুরুষ মানুষের জন্মাইছে, বিয়া করলে কোনো সময় বড় অতিরিক্ত ভালোবাসবি না, তাহলে মাথা কাটার ভেঙ্গা কোষ খাইবো, বার সামলাইতে পারবি না। এটা হলো ভাইয়ের মুখের কথা। সালমান ভাইয়ের মুখের কথা এটা। পরে যখন বিদায় নিচ্ছেন তখন কি কইলো? তখন আমার মুখের দিকে উনি চায় রয়েছে, আমি কাইন্দা কইতাছি, আমার নাক দিয়ে মুখ দিয়ে ঠোঁট দিয়ে বায়া আমার প্যান্ট শার্ট ভিজে গেছে। তখন উনি চায় রয়েছে, ওনার মাঠ চোখে টল পানি, ওনার চেহারা লাল হয়ে গেছে গা, উনি রাগে বিস্তৃত চেহারা দেখা গেছে। মানে ওই দিনকে মন মাইর দিচ্ছে আমার কলিজায় লাগছে। আরো মারছে, কিন্তু এইভাবে কখনো মারেনি। ওই মাইর খাই কইছি আলবিদা বইলা যে চলে আইছি। 3 মাস পরে আমি মারার অর্থটা ওই বাবির লোকের রাগারাগি করে আমার মারছে। কি কারণে রাগারাগি হয়েছে? হ্যাঁ, আমার উপরে জিটটা ঝাড়ছে। তো কি কারণে রাগারাগি হয়েছে পরে আমার মহল্লায় গেছে গাড়ি নিয়ে খুঁজতে। আমার বন্ধু বান্ধব বলতেছে যে দোস্ত সালমান শাহ इसका इसको ढूंढने तो आता नहीं। महिला में हम लोग को पूछे যে মনসুর মহল্লা আর বাসা কোনটা, তো আমরা বললাম যে মনসুর তো মহল্লায় থাকে না, আসে না। এরপরে সালমান ভাই আরো 2-3 দিন এরকম জিজ্ঞাসাবাদ করে চলে গেছে, আর আসেনি। আর আমরাও তরে দেখিনি যে কুমুর তরে পাইছিল এই 96 সালের পরে। 98 সালে আমার পাইছে। আমি পাগল হয়ে গেছিলাম ডেড বডি দেখা। পান্থপত্র রোডে যখন ডেড বডি দেখছি, তখন বসুন্ধরা সিটির কাজ চলে থাকে, হইলো বাপমা থাকে গ্রিন রোডে বনফুল মিষ্টি দোকানের পিছনে 4 তলায়। ওই বাসায় গেছি, পরে দিয়ে ওনার লাস্ট নিয়ে রওনা দিয়েছে সিলেটে। ওনার ডেড বডি দেখে আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম, পাগল হয়ে গেছিলাম। অলরেডি আমার সেন্স আউট হয়ে গেছিল। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম। বাড়িঘর যাইনি, বাড়িঘর চিনি নেই, বাবা মারে ভুলে গেছি, ভাই বোনকে ভুলে গেছি। 1998 সালে আমার বাবা মারা যাওয়ার আগে আমার কমলাপুর মহল্লার ডাব্বার থেকে নিয়ে এসে এক লোক বললো আঙ্গ মহল্লার যে আমার ভাই আপনার বেটা পাগল হয়ে গেছে, কমলাপুর মেলা का डब्बा में देखा कुर्ता कुछ भी है नहीं इसको बदल में। वो लिंकটা যায় বাপে হওয়া যায় ঠিকই। বাপে কান্দাকাটি করলো। আমি তো বাপের চেহারার দিকে চেয়ে রয়েছি, আমি তো বাপের লোক কথা বলিনি। পরে আইনি আমার চিকিৎসা করে সুস্থ করলো। পরে মে মাসের 19 তারিখে মঙ্গলবার দিন বেলা 11:10 আমার বাপ ইন্তিকাল করছে, মারা গেছে।
এই হলো মনে করেন আমার। এরপরে আমি দীর্ঘ এমনিতে শাবনুরের সাথে কোনো যখন আপনি তো সারাক্ষণ থাকতেন শুটিং শুরু হইলে সাথে সাথে আউটডোরে গেছে, আউটডোরে গেছি, ইনডোরে গেছি। আউটডোরে অনেক স্মৃতি আছে, এটি বলার মতো সময় নেই। আরেকদিন আমার ইয়ে করেন না না আউটডোরে যেমন মনে হয় আমরা সাবনু না আমরা কন্যাদান ছবি শুটিং এ গেছি আউটডোর কক্সবাজার। তো সালমান ভাই দুপুরে লাঞ্চের সময় এসে বলতেছে মনসুর আমি লাঞ্চ করবো, খাবার দাবার রেডি কর। এর মধ্যে আমি বেশি নিয়ে গেছি প্লেট দিয়ে, সালমান ভাই বেলকনিতে দাঁড়ায় ছিল মানে সুইবার হোটেলে দোতলায়। তখন আমি বেশি প্লেট ধুইতেছি, সালমান ভাই আমার ডাক দিল মনসুর এখানে এসে এখানে আস। কেন ভাইয়া? কয় দেখ সালমান সাজাইতেছে। সালমান সাজাইতেছে, সালমান ভাই তো আমার সামনে দাঁড়ায় আবার সালমান সাজায় করতে। ওই যে দেখছে 7-8 জন পোলা পান সালমান সাইজ স্টেলে গেছে দিই ওই অন্তর অন্তরে ছবির ভিতরে মাথায় কাপড় বাঁধলে, এরপরে মনে হয় জিন্সের প্যান্ট টি শার্ট পরা কেস পরা 6-7 জন পোলা পান ওই ওনার স্টাইলে ওনার অনুকরণ করে যাইতেছে। তা মনে মনে বলি যা পাগল মানুষ, নিজেই সালমান নিজেই দেয় যে পাবলিকে যে সালমান গেতেছে সালমান সাহেব গেতেছে। পরে আলা ওয়াশরুমে আয়া উনি ফ্রেশ হয়ে বসলো খাবার দাবার করতে। প্রত্যেক সময় প্রত্যেক বেলায় উনারে খাওয়ায়া তারপরে আমি খাইতাম, আমি কখনো আগে খাইনি। আমি প্রশ্ন করছি কি যে শাবনুরের সাথে আউটডোরে না না শাবনুর ম্যাডামের করতেছে সালমান শাহ, তখন সামিরা কি কোনো কিছু করছিল সেটা জানতে চাচ্ছি। একবার তুমি আমার ছবি শুটিং বান্দরবান, তো কি বিষয় নিয়ে জানি ভাইয়ের লগে ভাবির লগে রাগারাগি হয়েছে। শাবনুরকে জড়ায় ধরছে এমন কিছু? না 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 হ্যাঁ এটা তো মাইন্ড করছি, জড়ায় ধরলে কাজের ক্ষেত্রে তো জড়ায় ধরতে হবে। ডাইরেক্টরে যেভাবে বলবে সেভাবে তো কাজ করবে। ডাইরেক্টরে যদি চোখে লেন্সে ভালো না লাগে কাজ, ক্যামেরা লেন্সে, তাহলে তো ওইটা শর্ট বাদ। আবার নতুন করে এই মানে যদি হিরোইনদের সাথে রোমান্টিক কোনো সিন করতে হতো ভাবি মনে মনে একটা সন্দেহ করতো। আমি ওনার চেহারা দেখলে বুঝতে পারতাম। বান্দরবানে কি তো করে পরে ভাইয়ে রাগ করে নিচে নেমে গেছে, নিচে নামার পরে ভাইয়ের তো শ্বাসকষ্ট উঠে গেছে। মাইকের মধ্যে বসা, আমি আমার এই কুলের মধ্যে ওনার মাথা বডিটা সিটের মধ্যে রাখা, আমি বুক ডলতাছি এরকম করতেছে ভাই, আর আমি বুক ডলতাছি, আমার চোখের পানি ওনার মুখে পড়তেছে, ওনার মুখের ভিতরে গেছে করে যে উনি শ্বাস ছাড়তেছে আমি কাঁদতেছি, আমার চোখের ফোটার পানি ওনার মুখের ভিতরে চলে গেছে। এরপরেও ভাবি ওই রেস্ট হাউসের থেকে ও পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসেনি, ভাইরে ধরেনি, একটু জিজ্ঞাসা করেনি কি হয়েছে। কিন্তু ওর থেকে বুঝতে পারছি যে ভাইয়ের দিকে ওনার মন নেই। স্বামী স্ত্রী যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি, বুঝছেন। আর প্রায় প্রায় মনে করেন এরকম ঝগড়াঝাটি লাগতো, মাঝখান দিয়ে আমার মাইর করতো। হ্যাঁ এটাই সন্দেহ। শাবনুর ম্যাডাম নিয়ে সন্দেহ, শাবনুর ম্যাডাম বাইরে ছোট বোনের চোখে রাখতো, কিন্তু তারপরেও ভাবি মনে মনে সন্দেহ করতো, মুখ দিয়ে বলতে পারতো না। কি বুঝতে পারছেন না? একটা শেষ কোশ্চেন, ওর সাথে যখন তার ঝগড়া হয় আপনি কি ছিলেন? না না তখন ছিলাম না, না তখন ছিলাম না, আমি কাজ ছেড়ে চলে এসেছি। ওই যে বললাম যে মারছে, মার খেয়ে বললাম যে ভাত ছিটেলে কাকের অভাব নেই, টাকা ছিটেলে মনসুর অভাব নেই। আর চলে যাওয়ার পরে এইসব ঘটনা সোনারগাঁও হোটেলে আমার সাথে কখনো ঝগড়া বিবাদ দেখছেন? হ্যাঁ ডনের সাথে কোনো না ঝগড়া বিবাদ ডন ভাইয়ের সাথে কখনো হয় নাই, আমার চোখের সামনে আমি দেখিনি। ডন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল। সালমান ভাই যদি বলতো ডন বুয়া থাক, ডন বুয়া থাকতো, যদি ডন দাঁড়ায় থাক, ডন দাঁড়ায় থাকতো। ভাইয়ের কথা ছাড়া কখনো ডন ভাই লড়চড় করেনি। আর একজন ছিল ওনার বন্ধু ফারুক, উনি তো ওনার কোনো জবাবই নেই, ওনার কারণে আরো অশান্তি বেশি বাড়ছে। আমি বলতাম প্যারায় প্যারায় যে ভাই ফারুক ভাই আইতে দিন না, ফারুক ভাইয়ের লোক সম্পর্ক রেখেন না। উনি আমার কথা শুনতো না। কেন শুনতো না জানেন? আমি কাজের লোক, চাকর। মালিক ফারুক ভাইয়ের ছোটবেলার বন্ধু, এক লোকে পড়ালেখা করে বড় হয়েছে। ওই ফারুক? হ্যাঁ ওই ফারুক। ওই ফারুকের নাম কিন্তু আসামি হিসেবে আছে। হ্যাঁ 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 আছে, কিন্তু উনি কি কুমু মনে করেন আমি কাঁদবার চাইলেও আমার কান্না আসে না, কেননা অন্তরটা আমার মরুভূমি হয়েছে, বালুচর। যার গা তার ব্যথা। আমার মনে দুঃখ কষ্ট পাইতে পাইতে আমার মনটা পাথরের মতো হয়েছে, এখন পানি নেই, যে কানলে যে এক ফোঁটা পানি পড়বে এমন নাই অবস্থা আমার ভিতরে। না না আমি এখন হতবাক, মানে আমি এখন দিশে হারা। আমি শাশুড়ি কি তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছে? না না তার শাশুড়িও খারাপ ব্যবহার করেনি, খুব বলতো। আমি দেখছি শাশুড়ি জামাই বসে একলগে কথা বলছে নাসিরাবাদ, যেখানে চিটাং নাসিরাবাদ ভাবির মার বাসা। আমি ওই বাসায় গেছি 4-5 বার গেছি, আমার স্মরণে আছে। সিলেটের বাড়িতে একবারই গেছি, দেন মর ছবি শুটিংয়ে, তখন সিলেটেই ছিলাম আমরা, ওনাদের বাসায় ছিলাম। তখন আপনি ছিলেন? হ্যাঁ সব ছবি আমি মুটমাট প্রথম ছবির থেকে লিয়া সব ছবিতেই আমি ছিলাম। এই মারা যাওয়ার 3 মাস আগে আমি কাজ ছেড়ে দিয়েছি। এই আর এখন তো একটা রায় দিছে, কি বলবেন আপনি মনসুর হিসেবে? আমি বলবো এক কথাই যে আমার সালমান ভাই আত্মহত্যা করেনি, তার যে কোনো ভাবে হত্যা করা হয়েছে, তার বিচারটা চাই। যাই হোক, আজকের কন্টেন্টে সালমান শাহ হত্যাকাণ্ডের যে দিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালমান শাহর পিএ অর্থাৎ সালমান শাহর সহকারী মনসুরের একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে একটি টিভি চ্যানেলে। সেখানে অনেক বিস্ফোরক মন্তব্য করেছে মনসুর তার ইন্টারভিউটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। মনসুর লোকটা পাগল হয়ে গিয়েছিল সালমান শাহ মৃত্যুর পরে, এবং সালমান শাহ মৃত্যুর পর থেকে 29 বছর যে কিনা সালমান শাহের খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল, তার সঙ্গে সামিরার এই 29 বছরে একবারও মুখোমুখি দেখা হয় নাই। দেখেন, আমি যাকে ভালোবাসি বা বাসবো বা বেসেছিলাম, তার আশেপাশের বা তার সাথের বা তার শরীরের একটি জামাও আমার কাছে
খুব ইম্পর্টেন্ট। প্রেম এমনই একটা বিষয়, ভালোবাসা এমনই একটা বিষয় যে যাকে মানে পীড়িতের পেতনিও ভালো, এরকম একটা বিষয় আছে। তো সেই জায়গা থেকে সালমান শাহর 4.5 বছরের একজন সঙ্গী, তার কাছে সালমান শাহর অনেক কিছু, অনেক ইনফরমেশন। দেখেন, একটা লোক দিন রাত 24 ঘন্টা একটা মানুষের সঙ্গে ছিল, তার সম্পর্কে সেই লোকটার ধারণা, জ্ঞান অস্বাভাবিক, অস্বাভাবিক। সামিরার পরে বা সালমান শাহর মায়ের পরে যদি সালমান শাহ সম্পর্কে খুব বেশি কিছু কেউ জেনে থাকে, সেটা হচ্ছে মনসুর। এই মনসুর সামিরার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছে, যেটি হলো সালমান শাহ বাসায় না থাকা অবস্থায় মনসুর সালমান শাহর বাসায় গিয়ে দেখতে পায় সালমান শাহর বাসার প্রধান দরজা খোলা, এবং সে ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে যখন ভেতরে ঢুকে যায়, তখন সে দেখতে পায় যে সামিরা বিভৎস অবস্থায় বেডরুম থেকে বাথরুমে ঢুকে পড়ে এবং মাথা বের করে উকি মেরে মনসুরকে জিজ্ঞেস করে সেই সময়ে কেন বাসায় এসেছে। অর্থাৎ সামিরা এই সময়ে মনসুরকে কেন, কাউকে এক্সপেক্ট করে নাই। মনসুর একটা কাজে গিয়েছে, সালমান শাহ বাসায় পাঠিয়েছে, তার কোমরের একটা ব্যথা ছিল, সেই কোমরের বেল্ট আনার জন্য বাসায় পাঠিয়েছে। বেল্ট আনতে গিয়ে মনসুর এই ঘটনার সম্মুখীন হয়। মনসুর জানে যে এই ঘটনা যদি সে সালমান শাহকে গিয়ে বলে, তাহলে সালমান শাহ শুটিং প্যাক আপ করে দিয়ে বাড়িতে এসে সামিরার সঙ্গে ঝগড়া করবে। মনসুর সেই দিনের কথাটা সালমান শাহকে জানায় নাই। যদি জানাইতো তাহলে হয়তো আজকে সালমান শাহ বেঁচে থাকতো, হয়তো বেঁচে থাকতো। সালমান শাহ তার স্ত্রীকে অগাধ ভালোবেসেছিলেন এবং অগাধ বিশ্বাস করত। সামিরাকে যে পরিমাণ বিশ্বাস সালমান শাহ করত, তার তিল পরিমাণ বিশ্বাস সামিরা সালমান শাহকে করতো না। অর্থাৎ সামিরা আর সালমান শাহর মধ্যে প্রথম এবং প্রধান যে সমস্যা, সেটি হলো সন্দেহ। প্রচন্ড রকমের সন্দেহ করতো সামিরা সালমান শাহকে, যেটি নিয়ে সে সাংসারিক জীবনে খুবই অসন্তুষ্ট ছিল, অসুখী ছিল। এখন একটা লোক বাসায় প্রচন্ড মানে অসুখী, সে যদি বাইরে কারো কাছ থেকে সামান্য পরিমাণ ভালোবাসা পায়, তাহলে তাকে কখনোই কোনোভাবেই ওখান থেকে আটকানো যাবে না। কিন্তু তারপরেও সালমান শাহ সামিরাকে যথেষ্ট লেভেলের ভালোবাসতো এবং শুটিং শেষ হলেই, শুটিং প্যাক আপ হলেই সে সামিরের কাছে ছুটে যেত। সালমান শাহ যে ভুলটি করেছে মনসুরের মতে, সে তার কিছু বন্ধুদের বাড়িতে ঢুকিয়েছে, বেডরুমে বা গেস্ট রুমে বা নিজের রুমে প্রবেশের অনুমতি দিয়েছে। ফারুক নামে সালমান শাহর এক বন্ধু, যে কিনা ওই 10 আসামির একজন, সে ড্রাগ এডিক্টেড ছিল এবং তার মাধ্যমে সে সালমান শাহকেও ড্রাগ এডিক্টেড করার একটা পদক্ষেপ নিয়েছিল এবং সালমান শাহ টুকটাক ড্রাগ নেওয়া শুরু করেছিল এবং শেষের দিকে তার এই যে সামিরার কাছ থেকে শান্তি না পাওয়া এবং বিভিন্ন শিডিউল জটিলতা, চলচ্চিত্র শিল্পী সমিতি সহ অনেকগুলো সমিতি তাকে বয়কটের ডাক দিয়েছিল, সেই বিষয়টা, প্রযোজকরা তার ছবি, প্রযোজকদের সঙ্গে তার একটা ঝামেলা, বিশেষ করে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে তার যে ঝামেলা, কারণ ওই সময় আজিজ মোহাম্মদ ভাই বিশাল একটা ফ্যাক্টর। এই সমস্ত কিছু সালমান শাহর বিরুদ্ধে এবং সালমান শাহ, এই সমস্ত কিছু এক পাশে আর সালমান শাহ এক পাশে। সালমান শাহ শুধুমাত্র সামিরার ভালোবাসার উপরে, সামিরাকে বিশ্বাস করে সামিরার জন্য টিকে ছিল। সেই সামিরা চলে গিয়েছিল অন্য পাশে, সালমান শাহকে একা করে দিয়ে, যেটি মনসুরের কথায় বোঝা যায়। সামিরা বাসায় খুবই স্বল্প পোশাক পরিধান করত, আর ওই পোশাক যদি সালমান শাহর বন্ধুরা তাকে দেখে, বাসায় দেখে, আমি জানি না কার মাথায় কি কাজ করে, কত কিছুই তো ঘটে পৃথিবীতে। আমি এই বিষয়ে আর বিস্তারিত আলাপ করতে চাই না, এগুলো আপনারা বুঝে নেবেন, কার কোথায় কোন মনোযোগ কখন ঘটে যায়। প্রেম আর শরীরের চাহিদা, এই দুইটা বিষয়ে কোনো নীতি মানে না, কোনো ন্যায় মানে না, যে কোনো অন্যায় ঘটাইতে পারে। আমরা চাই যে 12 বাতারি সামিরাকে আইনের আওতায় তাকে ফাঁসি না দিয়ে তাকে খরচ পাইতে হবে। এটা ষড়যন্ত্র ছিল, এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তিনি নিজের নেতৃত্ব দিয়ে সালমান শাহকে মেরে ফেলে আরেকটা অন্যায় করেছে। সেটা হলো কি, সেটা হলো তিনি আত্মহত্যা বলে সে চালিয়ে দিতে চেষ্টা করেছে। এখন আমি আইনের প্রতি আমার শ্রদ্ধাশীল, আমি বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ যে যারা যারা জড়িত ছিল সবাইকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনারা পুরো পরিবার সালমান ভক্ত কিনা? আপনারা জি জি, আমরা বিগত বছর অপেক্ষা করেছিলাম। এই বিগত বছরে
আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এটা আত্মহত্যা। আসলে আমাদের মন মানাতে পারছিলাম না, এটা আত্মহত্যা বলে কোনো কথাই নেই। সালমান শাহ মানে কি একজন স্টাইল আইকন, আমাদের মহানায়ক। সালমান শাহ মহানায়ক হিসেবে, সফল নায়ক হিসেবে কোনোদিন আত্মহত্যা করতে পারেনি, আর কোনোদিন আমাদের মন জানা হয়েছে যে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। অতএব এটা ষড়যন্ত্র ছিল, এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, এটা আত্মহত্যা বলে সাজিয়ে দেওয়া এত বছরে আমাদেরকে বুঝ দেওয়া হয়েছিল। অতএব আমরা না মেনে, না এটা প্রকাশ হওয়ার পরে যখন আদালত রায় দিয়েছে যে এটা আত্মহত্যা না, এটা ষড়যন্ত্রমূলক একটা চক্রান্ত, এই চক্রান্ত হিসাবে আমরা সালমান শাহ ভক্ত সবাই জড়ো হয়েছি এখানে বিচার চাওয়ার জন্য। অতএব সামিরা ভাবি, তাদের সাথে আরো অনেক মানুষ জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এত বছর যে তিনি নাটকটা করেছে, এই নাটকের জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হোক। জি, ওনার নামটা আবার আসলে উচ্চারণ করতে লজ্জা লাগে, কারণ উনি হচ্ছে নারী জাতির কলঙ্ক। আমার মতে, আমাদের সকল সালমান শাহ ভক্তদের মতে পবিত্র মামলাটা আমরা হত্যার মামলাতে পেয়েছি, এবং আমরা রমনা থানা কর্তৃপক্ষ যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্ট তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত বছর পরে সেটাকে হত্যার মামলা নিয়েছে সুষ্ঠু বিচার। তো 20 তারিখে, আমাদের অক্টোবরের 20 তারিখে আদালত যে রায়টা দিল আসামি 11 জনের, তো আমরা আজকে 1 তারিখ 11/1, তো এখন পর্যন্ত কেন আসামিদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এর জন্য কিন্তু আজকে সালমান শাহ ভক্তদের এখানে আসা। এবং যতদিন পর্যন্ত আমরা মানে আমাদের গ্রেপ্তার হবে না আসামিরা, ততদিন পর্যন্ত জেলা জেলা আমাদের আন্দোলন চলবে। সালমান শাহ ভক্তরা চুপচাপ ভদ্র, তারা চায় না যে গর্জে উঠতে, আন্দোলন করতে, গ্যাঞ্জাম করতে। তাই এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন আসামিদেরকে ধরা হচ্ছে না এত বছর, সেটাই হচ্ছে আমাদের সবার কাছে প্রশ্ন। এবং হচ্ছে আরেকটা কথা বলতে চাই, এটা আজকে যেহেতু সুযোগ হয়েছে, আমরা ইউটিউবেতে দেখি যারা আত্মহত্যা করেছে তাদের নামের তালিকায় সালমান শাহ ভাইয়ের নামটা থাকে কেন? প্রশ্ন হচ্ছে, আমরা চাইবো সালমান শাহ ভক্তরা অতি বিলম্বে যাতে এই নামের তালিকা থেকে সালমান শাহ নামটা আত্মহত্যা যে এটা বাদ দেওয়া হয়, কারণ সালমান শাহ ভাই হত্যা করেছে, এটা প্রজন্ম থেকে প্রজন্ম সত্য এবং সত্য থাকবে। আর ভাইয়ারা যে কথাগুলো বলে গেছে আমি সেগুলো রিপিট করতে চাই না। আমাদের একটাই আন্দোলন সারা চলবে, আমরা সত্যের ন্যায় বিচার চাই, কারণ আমরা জানি সত্যের মৃত্যু নেই, এবং সৃষ্টিকর্তা কিন্তু ছেড়ে দেয় না। তো আমি খুনি 1 নাম্বার, ওনার নামটা আবার আসলে উচ্চারণ করতে লজ্জা লাগে, কারণ উনি হচ্ছে নারী জাতির কলঙ্ক আমার মতে, আমাদের সকল সালমান শাহ ভক্তদের মতে। তো 1 নাম্বার খুনি যে, ওনার সম্পর্কে শুধু এতটুকুই বলতে চাই, ওনাকে প্রচুর ছাড় দেওয়া হয়েছে, এবার আল্লাহ তাআলা ছাড়বে না, ছেড়ে দিবে না। আমরা সৃষ্টিকর্তা বিশ্বাসী, এবং ইনশাল্লাহ আমাদের বিচার এবার হবে। আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, অপিনিয়ন, আপনারা কি মনে করছেন, কি জানাবেন, আপনারা কি ভাবছেন। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনা একের পর এক নতুন মোড় নিচ্ছে। আপনারা কি ভাবছেন, এর পেছনে কি থাকতে পারে? একটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে, সালমান শাহকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। সালমান শাহ মারা যায়নি, তাকে মারা হয়েছে। সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। এ ধরনের আমরা একদম স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু প্রশ্ন, সালমান শাহর পিয়ে যে কথা বলছে সে কথায় বোঝা যায় তার স্ত্রী সামিরার চরিত্র ঠিক ছিল না, দোষ চরিত্র ছিল, এবং চরিত্রগত সমস্যা আর কারণে হয়তো অনেক ঝামেলার সংসারে বিভেদ লেগে থাকতো। ঝগড়া বিবাদের কারণেই হয়তো ডিসিশন নিয়েছিল কোনো এক সময় তার সঙ্গে সংসার করবে না, এবং ওই যে বিচ্ছেদ হয়ে গেলে, যেহেতু মিডিয়া পার্সন, একজন সেলিব্রিটি, সেই সময়কার টপ হিরো, তিনি নাম্বার 1 সেলিব্রিটি, তখন মিডিয়াতে জানাজানি হবে, অনেক মানুষের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। যারা সামিরের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত, তাদের নাম একে একে মিডিয়াতে আসবে, এ সমস্ত নাম এসে যাবে, ফাঁস হয়ে যাবে, এই সমস্ত বিষয় বেরিয়ে যাবে বলে হয়তো পরিকল্পিতভাবে সালমান শাহকে সরানো হয়। যাই হোক, শেষমেশ একটা কথা বলতেছে, দীর্ঘ 29 বছর পরে এসে এক বুক আশা নিয়ে আমরা বসে আছি। অবশেষে আমরা এটা ভাবছি, সালমান শাহ হত্যার সঠিক সুষ্ঠু বিচার আমরা পাবো ইনশাল্লাহ। অতি সত্বর যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা সালমান শাহকে মেরেছে, এই দুনিয়া থেকে সরিয়েছে, তাদের বিচার হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।